যাই, দেখলাম সব স্বাভাবিক। আয়েশা লাশের মতো বিছানায় শুয়ে আছে। সেলিমকে কোনো মতে ঘুম পাড়িয়ে আমি নিজের রুমে ফিরে আসি। আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে বিছানায়। তার পা থেকে এখনো টপ টপ করে রক্ত পড়ছে। হঠাৎ দূর থেকে ভেসে আসে আজানের সুমিষ্ট ধ্বনি। সকাল হতেই এই বাসায় থাকার আর সাহস পাই না। স্ত্রীকে হসপিটালে ভর্তি করে বাচ্চাদের নিয়ে চলে আসি আমার শ্বশুর বাড়িতে। রাতে আয়েশা আবার আগের মতো শুরু করে সে একই প্রলাপ, বাঁচবি না, কেউ বাঁচবি না। খেলা এখনো শেষ হয়নি। কিসের খেলা, কোথায় শেষ? শীতের সকালে ঘন কুয়াশার ভেতর থেকে লম্বা জুব্বা, মাথায় পাগড়ি ও হাজি রুমাল পরিহিত একজন লোক আসছেন। সেই লোকটি আর কেউ নয়, জুনায়েদ হুজুর। পাশে সোনালী রঙের জুব্বা পরিহিত আরেকজন লোক আসছেন, মাওলানা ইব্রাহিম হুজুর। প্রিয় শ্রোতা, ঘটনা শুরুর পূর্বে এই ইব্রাহিম হুজুরকে চিনে রাখুন, কারণ ইব্রাহিম হুজুর এই ঘটনার একটি অংশ। ইব্রাহিম হুজুর জুনায়েদ হুজুরের সহপাঠী, বন্ধু ও আস্থাভাজন লোক। রুকাইয়ার কাজে তিনি জুনায়েদ হুজুরকেও পেছনে ফেলে দিতেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুরের কোনো একটি জায়গা থেকে। আজ আবারও জুনায়েদ হুজুরের নতুন একটি ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঘটনায় হওয়া ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইল। জুনায়েদ হুজুর আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে 2006 সালের নভেম্বর মাসে। কনকনে শীতে পুরো গাজীপুর থেকে গেছে। এই শীতের কারণে রুকাইয়ার কাজ করা কমিয়ে দিয়েছি। ওই ছোটখাটো রুকাইয়া করি আর কি। 23 নভেম্বর 2006 রাত আনুমানিক 3টা। আমি বিছানায় ঘুমিয়ে রয়েছি। হঠাৎ খাটটা একটু নড়ে উঠল। আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেলাম না। দরজার কলিং বেলটি বেজে উঠল। আমি ভয় পেয়ে যাই। এত রাতে কে এসেছে? এক পা দুপা করে দরজার দিকে এগোলাম। কে? বাইরে কে? এত রাতে কি চাই? জুনায়েদ, আমি রায়হান, তোর বন্ধু। রায়হান নামটি শুনে অবাক হয়ে যাই। তার সাথে যোগাযোগ হয় না প্রায় 7 বছর হলো। আমি দেরি না করে দরজা খুললাম। বাইরে থেকে একটা মৃদু ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো। রায়হানকে ড্রয়িং রুমে বসালাম। বেচারা ঠান্ডায় কাঁপছে। রায়হান, এত রাতে তুই গাজীপুরে কি করিস? তুই তো চট্টগ্রামে থাকিস। ভাই, আমি খুব ক্লান্ত। রায়হান বলল, সকালে সব খুলে বলবো। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। আমরা দুজনেই শুয়ে পড়লাম। সকাল 9টা বাজে, কিন্তু রোদের কোনো খবর নেই। কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। মনে হচ্ছে বৃষ্টি হবে। রায়হানকে নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলাম। চায়ের কাপে চুমুক দিতে দিতে বললাম, এখন সব কথা খুলে বল। প্রায় 7 বছর পর আমার কাছে এসেছিস, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কিছুদিন ধরে আমার আর আমার পরিবারের সাথে ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। আচ্ছা, তোকে শুরু থেকেই বলি। ঘটনার সূত্রপাত হয়েছিল আজ থেকে 3 মাস আগে। আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে মুরাদের বয়স 17 বছর আর অন্য ছেলে মেয়ের বয়স 15 বছর। তারা দুজনেই যমজ ভাই বোন। বেশ ভালোই দিন কাটছিল, কিন্তু হঠাৎ করেই অস্বাভাবিকভাবে আমার ছেলে মুরাদ মারা যায়। তার লাশ আমরা টয়লেটের বেসিনের কাছে পাই। সারা মেঝেতে রক্তের বন্যা। কোন রকমের জানাজা শেষ করে রাতে ঘরে এসে বসি। শোকের ছায়া পুরো পরিবারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বেডরুমে আমি আমার স্ত্রী কান্না করছি। আমার পাশের রুমে বাচ্চারা বসে রয়েছে। হঠাৎ মুরাদের রুম থেকে কারো গান গাওয়ার আওয়াজ পাই। গান বললে ভুল হবে, একটা অদ্ভুত ঘুম পাড়ানি গানের সুর। আমি রুমের ভেতরে ঢুকলাম। কে? কে তুমি? ঘরে ঢুকলে কি করে? এবার সে তার গান গাওয়া বন্ধ করলো। আস্তে আস্তে আমার দিকে ঘুরে তাকালো। তার চেহারা দেখে আমার চোখ কপালে ওঠার মতো। মুরাদ, তুমি? সে ধীর কণ্ঠে বলল, বাবা, তুমি আমাকে বাঁচালে না কেন? সে আসছে। সে তোমাদেরও বাঁচতে দেবে না। সময় থাকতে পালাও। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। রুম সম্পূর্ণ অন্ধকার। হঠাৎ আমার কাঁধে কেউ গরম নিঃশ্বাস ফেলছে। কেউ আমার কানে ফিসফিস করে কিছু একটা বলছে। অর্থটা আমি বুঝতে পারলাম না। সম্ভবত আরবি ভাষা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। জ্ঞান হারিয়ে ফেলি।
চোখ খুলতেই নিজেকে মুরাদের রুমে ওই জায়গায় আবিষ্কার করি। আমার মাথার কাছে বসে আয়েশা ও সেলিম কান্না করছে। আমিও আমার স্ত্রী একে অপরের দিকে তাকালাম আর দীর্ঘশ্বাস ফেললাম। সারাদিন আর তেমন কিছু হয়নি, কিন্তু রাত 10টার পরে আমার বাড়ি আর বাড়ি থাকে না, মৃত্যুপুরীতে পরিণত হয়। রাত তখন 12:27। বাচ্চারা তাদের ঘরে ঘুমাচ্ছে। আমার স্ত্রী আমার পাশে ঘুমাচ্ছে আর আমি হাতে ম্যাগাজিন নিয়ে পড়ছি। হঠাৎ আমার রুমের পাশের ব্যালকনি থেকে কারো নুপুরের আওয়াজ আসছে। ম্যাগাজিনটা পাশের টেবিলে রেখে ব্যালকনি থেকে অগ্রসর হলাম। ব্যালকনির দরজা খুলে হালকা করে তাকালাম, কেউ নেই। ভাবলাম মনের ভুল। রুমে এসে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার স্ত্রী বিছানা থেকে 3 হাত ওপরে শূন্যে ভাসছে, আর তার ওপরে আমার ছেলে মুরাদও ভাসছে। আমার স্ত্রীর চোখ খোলা, চোখে কোনো মণি ছিল না, সম্পূর্ণ সাদা। আমার মুরাদের চোখ দিয়ে রক্ত ঝরছে। আমি এসব আর সহ্য করতে পারছিলাম না। টেবিলে থাকা ফুলদানিটি নিয়ে মুরাদের দিকে ছুঁড়ে মারলাম, কিন্তু ফুলদানিটি মুরাদের শরীর ভেদ করে দেয়ালের সাথে লেগে ভেঙে গেল। এবার মুরাদ হিংস্র হয়ে উঠল। মুহূর্তের মধ্যেই সেই ভাঙা ফুলদানির ছিন্ন ভিন্ন অংশ হাওয়াতে উঠতে লাগলো। হঠাৎ জানালার থাই গ্লাসটি সজোরে ভেঙে গেল। 3টা কালো কুঁচকুঁচে কাক মৃত অবস্থায় আমার পায়ের কাছে এসে পড়ল। হাওয়াতে ভাসতে থাকা ফুলদানির কাঁচগুলো আমার স্ত্রীর পায়ে আঘাত করলো। আমি 1টা 2টা করে 17টি ভাঙা অংশ আমার স্ত্রীর পা থেকে বের করলাম। রক্তে বিছানার চাদর লাল হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে ড্রেসিং করিয়ে ঔষধ খাইয়ে ঘুম পাড়ালাম, কিন্তু আমি ঘুমোতে পারলাম না। ঘড়ির দিকে নজর যেতেই দেখলাম রাত 2:27। সময় যেন কাটছেই না। হঠাৎ বাচ্চাদের রুম থেকে একটা আওয়াজ এলো। মনে হচ্ছিল কাঠের কোনো কিছুর ওপরে কেউ আঁচড় কাটছে। এবার বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম। ভয় লাগছিল, তারপরেও বাচ্চাদের রুমের দিকে এগোতে শুরু করি। ডাইনিং এ আসতেই মনে হলো কেউ পেছন থেকে দৌড়ে চলে গেল। পেছনে তাকানোর সাহস পেলাম না। বাচ্চাদের রুমের দরজাটা খুললাম, সব স্বাভাবিক। দেখে কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু হঠাৎ আয়েশা এক লাফে বিছানায় উঠে বসে, তার সব চুল সামনের দিকে। আমি ভয়ে ভয়ে তার কাছে গেলাম। কাঁধে হাত রাখতেই সে অজ্ঞান হয়ে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পরে সে আবার চোখ খোলে। এ চোখ স্বাভাবিক চোখ না। এবার সে ভাঙা গলায় বলতে শুরু করে, তোর ছেলে এই খেলা শুরু করেছে, আমরা কখনোই এই খেলাকে শেষ হতে দেব না। হঠাৎ আয়েশার পা হাত সবকিছুতে টান পড়ে, মনে হয় খিঁচুনি উঠেছে। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠি, চোখ বন্ধ করে মেঝেতে বসে পড়ি। হঠাৎ আমার ছেলে সেলিম বাবা বলে ডেকে ওঠে। আমি এক লাফে দাঁড়িয়ে যাই, দেখলাম সব স্বাভাবিক। আয়েশা লাশের মতো বিছানায় শুয়ে রয়েছে। সেলিমকে কোনো মতে ঘুম পাড়িয়ে নিজের রুমে ফিরিয়ে নিয়ে আসি। আমার স্ত্রী অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রয়েছে, তার পা থেকে এখনো টপ টপ করে রক্ত পড়ছে। হঠাৎ দূর থেকে ভেসে আসে আজানের সুমিষ্ট ধ্বনি। সকাল হতেই এই বাসায় থাকার আর সাহস পাই না। স্ত্রীকে হাসপাতালে ভর্তি করিয়ে বাচ্চাদের নিয়ে চলে আসি আমার শ্বশুর বাড়িতে। আমার বাবা মারা গেছেন অনেক আগে, এখন শ্বশুর বাড়ির লোকজনই আমার সব। যাই হোক, সারাদিনে তেমন কিছু হয় না, কিন্তু রাতে আয়েশা আবার আগের মতো শুরু করে। সেই একই প্রলাপ বকছে, বাঁচবি না, কেউ বাঁচবি না, খেলা এখনো শেষ হয়নি। আমি আর নতুন কোনো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে চাই না, তাই আর দেরি না করে তরতর করে কাছে চলে আসি। আমার সহ্য হয় না। ভাই, এই যন্ত্রণা থেকে মুক্তির পথ বলে দে। এই বলে আয়ান থামে। তার কথা শুনে আমি নির্বাক, কি বলবো বুঝতে পারছি না। তাই সিদ্ধান্ত নিলাম তার এই সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। দেরি করা ঠিক হবে না, তাই রাতের মহানগর এক্সপ্রেস ট্রেন ধরে আমি রওনা হয়ে যাই। ট্রেন ছাড়ার সময় 9:20। প্রচন্ড শীত, ট্রেন তার আপন গতিতে চলছে, কিন্তু ভয় আমাদের পিছু ছাড়লো না। রাত আনুমানিক প্রায় 2টা। শরীরে ক্লান্তি নিয়ে সিটের উপর মাথা দিয়ে ঘুমিয়ে যাই। হঠাৎ একটি স্বপ্ন দেখি, খোলা একটি মাঠ, তবে রাতের বেলা। চারিদিক অন্ধকার, কিন্তু মনে হচ্ছিল পূর্ণিমার সময়, তাই হালকা হালকা দেখা যাচ্ছিল। মাঠের ডান দিকে একটি বড় গাছ আর বাম দিকে আরেকটি বড় গাছ। দূর থেকে শেয়ালের কান্নার ডাক ভেসে আসছে। হঠাৎ দেখলাম একটা সাদা রঙের অবয়ব এবং 5টি কালো রঙের অবয়ব। সাদা অবয়বটি মনে হয় বাচ্চা, সে দৌড়াচ্ছে আর তাকে কালো অবয়বগুলো ধাওয়া করছে। হঠাৎ সাদা অবয়বটা বাতাসে মিলিয়ে গেল আর কালো অবয়বগুলো থেমে গেল, আর সেই অবয়বগুলো আমার দিকে ছুটে আসতে শুরু করলো। আমি নড়তে পারছিলাম না। হঠাৎ একটি অবয়ব আমার গলা চেপে ধরে। আমি প্রাণপণ বাঁচার চেষ্টা করি, কিন্তু কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না। হঠাৎ একটা ঝাঁকুনি অনুভব করলাম আর আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম
আমরা চট্টগ্রাম পৌঁছে গেছি। রাত তখন 4:12। চট্টগ্রাম স্টেশন থেকে রায়হানদের বাড়ি যেতে 3 ঘন্টা লেগে যায়। স্টেশন থেকে বের হতেই দেখলাম রায়হানের শ্যালক গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। সকাল 8টা নাগাদ আমরা রায়হানের শ্বশুর বাড়ি আসি। আজকে দিনটা বিশ্রাম নিব। পরদিন সকাল সকাল রওনা দেই রায়হানের বাড়ির উদ্দেশ্যে। রায়হানের বাড়ির সামনে আসতেই অবাক হয়ে যাই। ডুপ্লেক্স একটি বিলাসবহুল বাড়ি, তবে আশেপাশে কোনো বাড়ি নেই। 5 মিনিট হেঁটে গেলে একটি বাজার আসে। এছাড়া সম্পূর্ণ গ্রাম। বাড়িতে প্রবেশ করতেই একটা পচা গন্ধ নাকে এসে লাগে। রায়হানের রুমে প্রবেশ করতেই খুঁজে পেলাম গন্ধের উৎস। বিছানার চাদরে রক্ত লেগে আছে। চাদরটা পুড়িয়ে ফেলি, কিন্তু বাড়িতে কোনো সমস্যা আছে বলে তো মনে হচ্ছে না। এখন আমাদের কাজ হলো এই সমস্যার মূল জায়গাটি খুঁজে বের করা। মুরাদের রুমে ঢুকলাম, একটু খোঁজাখুঁজি শুরু করলাম। দেখি যদি কিছু পাই। মুরাদের পড়ার টেবিলে একটা ডায়েরি খুঁজে পাই, কিন্তু ডায়েরিটা ধরতেই রুমের পরিবেশ ভারী হয়ে উঠল। বাইরের সুন্দর ঝলমলে আবহাওয়া মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর হয়ে ওঠে। বজ্রপাত, সাথে ভারী বৃষ্টি। হঠাৎ মনে হলো কেউ আমার পেছন দিয়ে দৌড়ে গেল, কিন্তু পেছনে তাকাতেই দেখলাম কেউ নেই। রায়হানকে দেখে জিজ্ঞেস করলাম এই ডায়েরি সম্পর্কে সে কিছু জানে কিনা। সে বলল এই ডায়েরি আগে কখনোই দেখেনি। ডায়েরিটা আমার কাঁধে থাকা ব্যাগে ভরে নিলাম, পরে পড়বো। সারা বাড়ি খুঁজলাম, কিন্তু তেমন কিছুই পেলাম না। বুঝতে পারছিলাম না সমস্যাটা কোথায়। সারাদিন তেমন কোনো সমস্যা হয় না। বাইরে তীব্র বজ্রপাত ও বৃষ্টি, কিন্তু রাত হতেই বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করে। চারিদিক একেবারে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক, দূর থেকে ভেসে আসা শেয়াল কুকুরের কান্নার আওয়াজ। মনে হচ্ছিল আমরা হরর ফিল্মের শুট করতে এসেছি। যাই হোক, রাত তখন 8টা। ব্যাগ থেকে ডায়েরিটা বের করি। ডায়েরিটা খুললাম। এই ডায়েরিতে লেখা ছিল মুরাদের দৈনন্দিন কার্যকলাপ। প্রথম 10 পৃষ্ঠা পড়ে সব স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু 11 পৃষ্ঠা থেকে এমন সব ভয়ঙ্কর কথা লেখা ছিল যা আমি কল্পনাও করতে পারিনি। ডায়েরিতে যা লেখা ছিল তা পৃষ্ঠা আকারে আমি বলছি। পৃষ্ঠা 11 থেকে 14। দিনটা মঙ্গলবার। আমার ভৌতিক বিষয়গুলোতে অনেক আগ্রহ। জীবনে একবার হলেও আমি জিনপরি দেখতে চাই। এই অদৃশ্য জিনিস দেখার জন্য আমার যা যা করার দরকার আমি সব করতে প্রস্তুত। তাই কিভাবে জিন হাজির করা যায় এই সম্পর্কে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে শুরু করি। অনেক রিচুয়াল করি। যেহেতু এই রিচুয়ালগুলো একা করা যাবে না, তাই আমার এক বন্ধু হাসিব ও আমার ভাই বোন তাদেরকে সাথে নেই। তারাও বেশ কৌতূহলী হয়। এরপরে আমি বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন রিচুয়াল করতে থাকি। পৃষ্ঠা 15 থেকে 17। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো ওইজা বোর্ডের গেমটি। এই গেমের মূল সরঞ্জাম ওইজা বোর্ড, কিন্তু আমি এই গেমটিকে আরো ভয়ঙ্কর করে তুলেছি কিছু রিচুয়াল যোগ করে। গেম শুরুর পূর্বেই আমরা সকলেই আমাদের আঙুল থেকে 2 ফোঁটা রক্ত বোর্ডে ফেলি। এরপর খেলা শুরু করি। আমরা সবাই প্ল্যান চেট করি। আমাদের প্রথম প্রশ্ন ছিল এখানে আমাদের আশেপাশে কোনো জিন আছে কিনা। তারপর এটা চলতে থাকে এবং এক সময় কেউ একজন উত্তর দেয় এবং তাকে আমরা বন্ধুত্বের প্রস্তাব দেই। জিজ্ঞেস করি তুমি কি ভালো আত্মা? উত্তর আসে না। কয়জন জিজ্ঞেস করতে উত্তর আসে 3 জন। এইটুকু পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু আমরা এমন একটি প্রশ্ন করি যা আমাদের করা উচিত ছিল না। আমরা প্রশ্ন করি তাহলে তুমি কি আমাদের মারতে চাও? উত্তর এলো হ্যাঁ। এই উত্তর পাওয়ার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ভয়ে আমরা বোর্ডটি সরিয়ে রাখি। এবার নিজের অজান্তেই আমার চোখ গেল আলমারির আয়নার দিকে। আমি আয়নায় দেখলাম 3টি কালো অবয়ব আয়েশার পেছনে দাঁড়িয়ে আছে। একটি অবয়ব আয়েশার মাথায় আঁচড় কাটছে, আরেকটি অবয়ব আয়েশাকে কামড় দেবার চেষ্টা করছে। আয়না থেকে চোখ সরিয়ে আমি আমার বন্ধুদের দিকে তাকালাম। দেখলাম সবাই ভয়ে অজ্ঞান হয়ে গেছে। পৃষ্ঠা নাম্বার 18 থেকে 20। চোখ খুলে নিজেকে ওই জায়গাতেই আবিষ্কার করি। দূর থেকে ভেসে আসছে ফজরের আজানের ধ্বনি। আমি দৌড়ে গিয়ে বাকিদের হুঁশ ফেরাই। সবাই বিছানায় বসে ভাবছি কাল রাতে কি ঘটলো আমাদের সাথে। যাই হোক, বাবা মাকে ভয় কিছু জানাই না, যদি বকাবকি করে। সকাল 9টার দিকে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। মা আমাকে দরজা খুলতে বলে। আমি দরজা খুললাম। দেখলাম জীর্ণ শীর্ণ অবস্থায় একজন লোক, গলায়, হাতে, কোমরে, পায়ে, কপালে বিভিন্ন তাবিজ কবচ বাঁধা। তিনি কর্কশ কণ্ঠে বললেন, শক্তিশালী, শক্তির নামে কিছু দে বাবা, তোর মঙ্গল হবে। আমি কথাটির অর্থ বুঝতে পারলাম না। আসলে কেউ তো এভাবে কিছু চায় না। কে? আমি জানি তোর সাথে রাতে কি হয়েছে। আমি কথা শুনে অবাক হয়ে যাই। তিনি আমাকে ছোট্ট একটা বই হাতে ধরিয়ে দিয়ে কোথায় যেন চলে যান। আমি বইটা পড়ার টেবিলে রেখে কলেজে চলে যাই। কলেজে ঘটল আরেক ঘটনা। কোন এক ছাত্র নাকি আরেক ছাত্রের হাতে ছুরি বসিয়ে দিয়েছে। যেই ছাত্রটি এই কাজ করেছে তার নাম দিয়ান। দিয়ান নাকি কোনো একটা কিছুতে অ্যাডিক্টেড, আর এই কাজ করতে নাকি তাকে কমেন্ট করা হয়েছে। সে একটা ওয়েবসাইটে রেগুলার ভিজিট করে। এবার এই ওয়েবসাইট নিয়ে আমি কৌতূহলী হয়ে উঠি, বিশেষ করে
ডার্ক ওয়েব। ডায়েরি এই পর্যন্ত পড়ার পর আমি থামলাম। ডার্ক ওয়েব কিভাবে কি? ঘড়ি থেকে চোখ যেতেই দেখলাম 2:45। ভাবলাম বাকিটুকু পরে পড়বো, একটু ঘুমিয়ে নেই। ডায়েরিটা আমার বালিশের নিচে রেখে একটু ঘুমানোর চেষ্টা করি। বাইরে বৃষ্টি পড়ছে, সাথে বজ্রপাত। চোখটা একটু লেগে এসেছে। ঠিক সেই মুহূর্তে একটা গানের সুর আমার কানে আসলো। কেউ একজন কথা বলছে, কিরে পেছনে তাকাবি না, তোর আশ্রয় এসেছে। আমার কপাল থেকে এক ফোঁটা ঘাম মাটিতে গড়িয়ে পড়লো। হঠাৎ বিকট একটা আওয়াজ। আমি ভয়ে মেঝেতে বসে পড়ি। আসলে আওয়াজটা বজ্রপাতের আওয়াজ, কিন্তু এখন আর সেই সুরটা শুনতে পাচ্ছি না। হঠাৎ সব নিস্তব্ধ। শুনলাম রায়হানের কণ্ঠ। জুনায়েদ, কোথায় তুই? ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি, তুই যা ঘুমিয়ে পড়। আমি নিজের রুমে ফেরত আসি, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। রাত তখন 3:14। ভাবলাম যখন ঘুম আসছে না তখন ডায়েরির বাকি অংশটা পড়া যাক। আবার ডায়েরি খুললাম। পৃষ্ঠা নম্বর 21 থেকে 26। ধ্যানের সাহায্যে ওই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলি। সেখানে অনেক রকমের ফুটেজ আছে, অনেক ধরনের রিচুয়াল আছে। আমি একটা ফুটেজ চেক করে দ্রুত ল্যাপটপটি বন্ধ করে দেই ভয়ে। কিন্তু ল্যাপটপ বন্ধ হওয়ার শেষ মুহূর্তে স্ক্রিনে একটা অদ্ভুত মেসেজ ভেসে ওঠে। হঠাৎ আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসে। কেউ একটা ইমেইল করেছে। দেখলাম জনৈক অজ্ঞাত প্রেরক একটি ছবি পাঠিয়েছে। ছবিটি ছিল গত রাতে আমার নিজের ল্যাপটপের সামনে বসে থাকা অবস্থার ছবি। আমি ভয়ে শিউরে উঠি, কিন্তু একদিক থেকে আমার ভালোই লাগে। আমি তো এরকমই চেয়েছিলাম। আমি এবার ল্যাপটপ খুলি, আবারও সেই ওয়েবসাইটে যাই, এবং সেখানে আরো এরকম ধরনের বেশ কিছু ঘটনা ঘটে। আমি আর সাহস দেখানোর সাহস পাই না। ল্যাপটপ বন্ধ করে শুয়ে পড়ি। রাত আনুমানিক 2টা কি 3টা। আমার ঘুম ভেঙে যায়। চোখ গেল টেবিলের উপরে থাকা ল্যাপটপের দিকে। ল্যাপটপটা খোলা। স্ক্রিন থেকে মৃদু আলো এসে চেয়ারে পড়েছে। আমি ভয়ে ভয়ে টেবিলের কাছে গিয়ে বসলাম। ল্যাপটপের স্ক্রিনে তাকাতেই দেখলাম একটা ফাইলের লিংক। এটি দেখার পর আমার পুরো শরীর অবশ হয়ে যায়। আমার মনে হচ্ছিল এইসব ঘটনা যেন আমার সাথেই ঘটছে। আমার পেছনে ফিরে তাকানোর সাহস হচ্ছিল না। আমি শুধু স্ক্রিনের দিকে দেখছিলাম। এরপর ইলেকট্রিসিটি চলে যায়। আমি একটা চিৎকার দিয়ে উঠি, অজ্ঞান হয়ে যাই। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করি মা বাবাকে বলেছিলাম খারাপ স্বপ্ন দেখেছি, তাই চিৎকার করে উঠেছি। কিন্তু এই সব ঘটনা আমি আমার ভাই বোন ও সেই বন্ধু হাসিফকে জানাই। এবার তার ওই ফুটেজগুলো দেখবে বলে বায়না করে। আমিও মানা করলাম না, কারণ সবাই যদি একসাথে দেখি তাহলে হয়তো ভয় কম লাগবে। পৃষ্ঠা নাম্বার 26 থেকে 31। রাত 11টা। আমরা ল্যাপটপ নিয়ে বসে পড়ি। আমরা সেই লিঙ্কটিতে ক্লিক করি। ভিডিও দেখার মাঝেই হঠাৎ দরজায় 3টা টোকা পড়ে। আমরা ভয়ে কেঁপে উঠি। আস্তে আস্তে দরজা খুলি, কেউ নেই। মা বাবার ঘরে গিয়ে দেখি তারা গভীর ঘুমে। তাহলে দরজায় টোকা দিল কে? এই ঘটনার পর থেকে আমরা কেউ আর ওই ফুটেজ দেখিনি। কিন্তু প্রতিদিন রাত 12:12 আমার মোবাইলে ইমেইল আসতো। কেউ আমাদের জন্য অপেক্ষা করছে, নতুন করে ভিডিও দেখতে বলছে। এই মেইল দেখার পর আমি ল্যাপটপটি বিক্রি করে দেই। এরপর থেকে শুরু হয় আমার উপরে অমানসিক নির্যাতন। ঘুমোতে পারতাম না। ঘুমলে সেই ছায়া দেখতাম। 1 সপ্তাহ এভাবেই কাটলো। হঠাৎ আমার মনে পড়লো সেই বইটির কথা, যেটা আমাকে সেই ফকির দিয়েছিল। রাতে বইটি টেবিলের ড্রয়ার থেকে বের করলাম। বইটি ছিল 72 পৃষ্ঠার, আর এখানে কয়েকটি রিচুয়াল লেখা ছিল, কিন্তু সবগুলো ছোট ছোট। কিন্তু লাস্টের একটি সাধনা বিদ্যা, যেটা আমার খুব ভালো লাগলো। পরদিন আমি বন্ধু এবং ভাই বোনকে এই কাজটি করব বলে সিদ্ধান্ত নেই। নিয়মগুলো এতবার পড়েছি, মুখস্থ হয়ে গেছে। ডায়েরি লেখা শেষ। এর আগে কি হয়েছে তা লেখা নেই। এখন কি করব বুঝতে পারছি না। রাত 4:12। সময় হয়ে গেছে। এবার তাদের ডাকতে হবে, আলোচনা শুরু করতে হবে। আমি চিন্তার ডাকলাম। চোখের পলক পড়ার আগেই তারা হাজির হলো। শুরু হলো আলোচনা। ডায়েরিতে লেখা সব কথা তাদের খুলে বলি। সবাই নিশ্চুপ। চুপ কেন সবাই? কিছু বলো। ইসমাইল ধীর কণ্ঠে বলল, হুজুর, আপনি এখনো সব ঘটনা জানতে পারেননি। আজকে জানতে হবে মুরাদের মৃত্যুর কারণ কি। তাহলেই এর সমাধান করা সম্ভব। যেহেতু ডায়েরিতে আর কিছু লেখা নেই, তাই এমন কাউকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে হবে যে ওই সময় মুরতাদের সাথেই ছিল। আমি বললাম, মুরাদের সাথে আরো 3 জন ছিল। মুরাদের ভাই বোন ও আরেকজন বন্ধু। তাহলে তো হয়েছে। আগামীকাল আয়েশা সেলিমকে এই বিষয়ে সব খুলে বলতে বলুন। এরপর দেখছি কি করা যায়। আলোচনা শেষ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। হঠাৎ টপ 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 করে পানি পড়ার আওয়াজ আসছে। আমি আর বিছানা থেকে উঠিনি। যেই একটু চোখ লেগে এসেছে, ঠিক
তখনই শুনতে পেলাম রায়হানের চিৎকার। আমি এক দৌড়ে তার রুমে গেলাম, কিন্তু সে সেখানে নেই। সে আবার চিৎকার করে উঠল। এবার আওয়াজটা আসলো মুরাদের রুম থেকে। আমি দৌড়ে গেলাম, রুমে ঢুকেই দেখলাম রায়হান মেঝেতে পড়ে রয়েছে, আর তার নাক কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার হাত উল্টো দিকে বাঁকানো, পাগুলো অস্বাভাবিকভাবে ওপরের দিকে উঠে রয়েছে, আর বাম পাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম এটা কোনো স্বাভাবিক বিষয় না। এক গ্লাস পানিতে দোয়া পড়ে রায়হানের উপরে ও রুমে ছিটিয়ে দিলাম। পানি রায়হানের শরীরে পড়তেই সেগুলো ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে, অনেকটা গরম তাওয়ায় পানি ছিটালে যেমন হয়। রায়হান অজ্ঞান হয়ে যায়। রায়হানকে তার রুমে শুইয়ে রেখে আবার আসলাম মুরাদের রুমে। এই রুমটাকে বন্ধ করতে হবে, নাহলে ক্ষতি হয়ে যেতে পারে। চারটা পেরেক আর বিশেষ কিছু আয়াত পড়ে ফুঁ দিয়ে সেই পেরেকগুলো 4 কোণায় 4টা পুঁতে দিলাম। সেই রাতে আর কোনো সমস্যা হলো না। সকাল হতেই রায়হানকে হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম। রায়হানের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখলাম আয়েশাকে শিকল দিয়ে জানলার সঙ্গে বেঁধে রেখেছে। আয়েশার সারা শরীর অস্বাভাবিকভাবে কালো ও শুষ্ক, কিন্তু যখন আমি তাকে প্রথম দেখেছিলাম অনেক সুন্দরী ছিল। এই অবস্থা হলো কেন? রায়হানের শ্বশুরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তিনি ভয়ার্ত কণ্ঠে বললেন, আর বলো না বাবা, তোমরা তো কালকে চলে গেলে রায়হানের বাড়িতে। তোমরা যাওয়ার পর পর আয়েশা অদ্ভুত আচরণ শুরু করলো। এই ধরো, অশালীন ভাষায় গালিগালাজ করা, খাবার খেতে দিলে 2 হাত দিয়ে খায়, আর শুধুই বাইরে যাওয়ার জন্য ছটফট করে। দিনের বেলায় তাকে কোন রকম ভাবে রাখলাম, কিন্তু রাতে ঘটলো আরেক ঘটনা। আয়েশা ও সেলিম তাদের নিজেদের রুমে ঘুমাচ্ছে। হঠাৎ সেলিমের চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। দৌড়ে তাদের রুমে আসি এবং যা দেখি তা আমি কল্পনাতেও দেখতে চাই না। আমি দেখলাম আয়েশা সেলিমের কাঁধে কামড় বসিয়ে দিয়েছে। আমি হতবাক হয়ে যাই। রায়হানের পরিবারের সকলেই এখন আহত হয়ে হাসপাতালে পড়ে রয়েছে। আমি আয়েশার কাছে যাই, তার মুখ ওপরের দিকে উঠাই, 1 গ্লাস পানি নিলাম, শক্তিশালী কিছু আয়াত পড়ে পানিতে ফুঁ দিলাম। ফুঁ দিতেই পানির রং হালকা সোনালী হয়ে গেল। এবার উচ্চ স্বরে দোয়া করতে লাগলাম। পানি ছুঁড়ে মারলাম আয়েশার মুখে। আয়েশা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আয়েশাকে শুইয়ে দিলাম বিছানায়। মিনিট 5 পর আয়েশা চোখ খুলল। তার চোখ স্বাভাবিক, বুঝতে পারলাম শয়তানটা চলে গেছে। আর দেরি না করে আয়েশাকে বললাম, আয়েশা, আমি জানি এখন এইসব বিষয়ে তোমার সাথে কথা বলা উচিত নয়, কিন্তু যদি তুমি তোমার পরিবারকে বাঁচাতে চাও তাহলে তোমাকে খুলে বলতে হবে। আমি তোমার ভাই মুরাদের ডায়েরি পড়েছি, সেখানে তোমরা একটা রিচুয়াল করেছো, এই পর্যন্ত আমি জানি। এরপর কি সব খুলে বলো। মনে রাখবে তোমার কথার উপর ভিত্তি করে বাকি পদক্ষেপ নেব। আয়েশা বলল, হুজুর আপনি জানেন না, কারণ অনেক কথাই সেখানে লেখা নেই। আপনি নিশ্চয়ই একটা ওই ওয়েবসাইটের কথা পড়েছেন। সেখানে যাবার পরে সে পুরোপুরি পাল্টে গিয়েছিল। খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, খারাপ আচরণ করতো, নিজেকে বন্দি রাখতো, ঘুমাতেই পারতো না, সবসময় নাকি তার আশেপাশে ছায়া ঘোরাঘুরি করত। যাই হোক, সেদিন আমরা রিচুয়ালটা জানলাম। আমি নিষেধ করেছিলাম মুরাদকে, কিন্তু সে করবেই। তো বৃহস্পতিবার আসরের নামাজের পর আমরা চলে গেলাম আমাদের গ্রামের সবচেয়ে পুরনো কবরস্থানে। সেখানে গিয়ে সবচেয়ে পুরনো কবর আমরা খুঁজছিলাম। হঠাৎ চোখ পড়ল একটা কবরে। সবচেয়ে পুরনো ছিল ওই কবরটি। আমি ঠিক করলাম যে বোতলটা পোতার কথা তাই কবরে পুঁতব। এরপর সেই কবরস্থান থেকেই 7টি কবর থেকে 7 মুঠ মাটি নিয়ে একটি মাটির কলসিতে ভরে মুরাদের সেই নামটি যেটি লেখা ছিল ওই ডায়েরিতে। রিচুয়াল করতে গিয়েই হঠাৎ আকাশ গর্জে উঠল। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো, সাথে বজ্রপাত। কবরস্থান থেকে একটা আলো মুরাদের দিকে আসছিল। সেই আলো থেকে কিছু একটা যেন বেরিয়ে আসছিল। এরপর আমার আর কিছু মনে নেই। পরবর্তীতে সেলিমের কাছে শুনেছিলাম যেটি বেরিয়ে আসছিল সেটি আমার উপরে ভর করেছিল। আমাকে দেখে সে পছন্দ করে। এই বলে আয়েশা থামে। এই কথাগুলো শুনে আমি এতটুকু বুঝতে পারি সে শয়তানটাই মুরাদকে খুন করেছে। যেহেতু জানতে পেরেছি, বাকি কাজটুকু করা সহজ হবে। আয়েশার নানাকে বললাম, আপাতত আয়েশাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিন, সাথে তার মামাকেও। যেহেতু আয়েশার উপরে শয়তানটা ভর করেছে, সেহেতু রুকাইয়ার কাজটা সহজ হবে। এই বলে আমি হাসপাতাল থেকে চলে যাই রায়হানের কাছে। তারপর তাকে সবকিছু খুলে বলি। এখন সে অনেকটাই সুস্থ, কিন্তু রায়হানের ওয়াইফ এখনো বেহুঁশ হয়ে পড়ে আছে। একবার ভেবেছিলাম হাসিবের সাথে দেখা করব, কিন্তু যাইনি। আমরা সকলেই চলে আসলাম রায়হানের বাড়িতে। আয়েশাকে খাটের সাথে 4 হাত পা ভালো করে বেঁধে দিলাম। ঘর যেহেতু বন্ধ, এখানে শয়তান আসতে পারবে না। সে জিন যেন এখানে আসতে পারে, সেজন্য আমি পেরেকগুলো খুলে ফেললাম।
পেরেক খোলার 5 সেকেন্ডের মধ্যে আয়েশা অদ্ভুত আচরণ শুরু করে। তার চোখের কুটো একেবারে কালো, ঠোঁটগুলো টান টান হয়ে রয়েছে, কান দিয়ে রক্ত পড়ছে। সে বিছানা থেকে বাঁধা অবস্থায় 2 হাত উপরে উঠে গেল, 4 বার আছাড় খেল। তার মুখ দিয়ে গোঙানির মতো শব্দ বের হচ্ছিল। এতক্ষণ পর্যন্ত তার চোখ বন্ধ ছিল। সে একটু শান্ত হলো, আস্তে আস্তে চোখ খুলল। তারপর বলল, জুনায়েদ, কোনো লাভ নেই, একে তুই বাঁচাতে পারবি না। আমি বললাম, পরিচয় কি তোর? কেন এসেছিস সেখানে? সে কোনো উত্তর দিল না। আমি শুরু করলাম, রুকাইয়া। এবার সে আরো রেগে উঠল, আমার দিকে তেড়ে আসতে চাইল। হঠাৎ এক ঝটকায় দরজা খুলে যায়। আমার 7 জিন রুমে প্রবেশ করে। শুরু হয় তেলাওয়াত। ছটফট করতে থাকে জিনটি। কয়েক মিনিট তাণ্ডব চলে। আস্তে আস্তে আয়েশার শরীর নিস্তেজ হয়ে যায়। আয়েশা জ্ঞান হারায়। মুহূর্তের মধ্যেই সব নীরব। আমি মেঝেতে বসে রয়েছি, কি করব বুঝতে পারছি না। রায়হান আর আয়েশার মামার জ্ঞান ফিরেছে। তাদের বললাম, আয়েশাকে শিকলের সাহায্যে বেঁধে রাখো, আমি একটু পরে আসছি। এই বলে আমি ছাদে চলে যাই। ইসমাইল বলল, হুজুর, এরা খুবই শক্তিশালী, শুধু অলৌকিক শক্তি না, তার শরীরে আছে অসম্ভব রকমের শক্তি। আদনান বলল, ইসমাইল, তুমি কি বলতে চাইছ? আমরা কার সাহায্য নেব? ইসমাইল বলল, ইব্রাহিম হুজুরের সাহায্য নেব। হুজুর, আপনি তো জানেন এই রুকাইয়ার জগতে তার যে শক্তিশালী রাখি আর পাওয়া সম্ভব না। ইব্রাহিম হুজুরকে ফোন করে আসতে বলুন, আর আপাতত মুরাদের রুম বন্ধ করে দেন, আর ইব্রাহিম হুজুর আসা পর্যন্ত আয়েশার কাছ থেকে দূরে রাখুন। ইসমাইলের কথা শোনার পর আমারও মনে হলো ইব্রাহিমকে ডাকা দরকার। আমি ইব্রাহিমকে ডাকলাম। সে জানালো এখনই রওনা দিচ্ছে। সকাল 8টার দিকে ইব্রাহিমকে নিয়ে ছাদে বসি এবং প্রথম থেকে এই পর্যন্ত সব ঘটনা খুলে বলি। ইব্রাহিম বলল, জুনায়েদ, তোমার কথা শুনে এটুকু বুঝলাম আয়েশার উপরে যে জিন ভর করেছে সেই মুরাদকে খুন করেছে। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো সেই জিনের মুখে সবকিছু স্বীকার করানো। রাত আনুমানিক 8টা কি 9টা। আমরা সকলে মুরাদের রুমে প্রবেশ করলাম। ইব্রাহিম ঘরের সব পেরেক খুলে ফেলল। সাথে সাথে সেই শয়তান আয়েশার উপরে ভর করল। ইব্রাহিম পকেট থেকে এক বোতল মাটি বের করল। বিসমিল্লাহ বলে আয়েশাকে সেই মাটি খাইয়ে দিল। মুহূর্তের মধ্যে আয়েশার যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আমি বলবো পানি দে। কিন্তু ইব্রাহিম পানি দিল না, কারণ এই শয়তানের এটা একটা ফাঁদ। আসলে এটি একটি বিশেষ মাটি। যদি মন থেকে সব সত্য বলে তাহলে আপনা আপনি এই যন্ত্রণা কমে যাবে। যাই হোক, কিছুক্ষণ পর আয়েশা স্বাভাবিক হয়ে যায়। তার মানে সত্যি সে সবকিছু স্বীকার করবে। এইবার সেই জিন নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে, আমি সুকরান, ইফরিত বংশের জিন, অনেক দিন যাবৎ একটি পাথরের নিচে বন্দী। এক পীর সাহেব আমাকে বন্দী করেছিল, কিন্তু আমি কিভাবে মুক্তি পাব সেই কথাটি ছোট্ট করে লিপিবদ্ধ করে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি। সব সময় আমার সাথে 56 জিন থাকত। একদিন তাদের মধ্যে একজন সেই বইটি উদ্ধার করে এই মেয়ের ভাই মানে মুরাদের কাছে পৌঁছে দেয়, আর সেই আমাকে মুক্ত করে। আমি মুক্ত হয়েই সেই পীর সাহেব মুরাদকে মেরে ফেলি। এটুকু বলে সে চলে যায়। আয়েশা জ্ঞান হারায়। আমরা সকলেই এই কথাগুলো শুনে অবাক হয়ে যাই। তারপর আবার সেই পেরেকগুলো আমরা লাগাই। আমরা চলে আসি আলোচনায়। ইব্রাহিম বলল, সবই তো শুনলে, এখন সকলের জ্ঞান কাজে লাগাও, কিভাবে এদের পরাজিত করা যায়। এবার সুশীল বলল, যেহেতু সে ইফরিত বংশের জিন, সেহেতু তাকে হত্যা করা অসম্ভব। আমরা সকলেই তার কথার সাথে একমত হলাম। আসলে তাকে বন্দী করতে হবে। ইসমাইল বলল, তাহলে আলোচনা না করে চলুন শয়তানটাকে বন্দী করি। আমরা হ্যাঁ সূচক মাথা নাড়লাম। এবার ইব্রাহিম তার পকেট থেকে এক বোতল পানি, এক শিশি আতর ও একটি খালি কাঁচের বোতল বের করলো আর বলল, জুনায়েদ, এগুলো তোমার কাছে রাখো। তুমি জানো এগুলো ঠিক কখন ব্যবহার করতে হয়। আলোচনা শেষ। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম রাত তখন 12:13। আমরা বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলাম। সব পেরেক আবার খুলে ফেললাম। আমাদের মোট 10 জন জিন ঘরটাকে এক অদৃশ্য বলয় দিয়ে ঢেকে দিয়েছে, যাতে অন্য কোনো শয়তান ঘরে প্রবেশ করতে না পারে। আয়েশার হাত পা খুলে দিলাম। কিছুক্ষণের মধ্যেই সেই জিন ভর করলো। সারা রুমে সে দৌড়াতে আরম্ভ করলো। ইব্রাহিম হাতে পানি নিয়ে দোয়া পড়ে ফুঁ দিতেই পানি আয়েশার দিকে ছুঁড়ে মারল। পানি শরীরে লাগতেই আয়েশা মাটিতে লুটিয়ে পড়ল। অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগলো। সাথে সাথে রায়হান ও তার শ্যালক আয়েশাকে ধরে বসলো। আমি আর রায়হান একের পর এক তেলাওয়াত করছি, আর আমাদের জিনটাও বিভিন্ন আয়াত তেলাওয়াত করছে। এবার আমি খালি বোতলটা আয়েশার মুখে গুঁজে দিলাম। ইব্রাহিমের দেয়া পানি আয়েশার মাথায় ঢালতে লাগলাম আর তার 2 নাকে আতর লাগিয়ে দিলাম।
আয়েশার হাত পা সব শক্ত হয়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো কেউ আমার পিঠে আঘাত করলো। পেছন ফিরতেই দেখলাম সেলিম ও তার সাথে আরেকটা ছেলে, মনে হয় হাসিব। তারা এখানে কিভাবে আসলো? সেলিম তো হাসপাতালে ভর্তি, হাসিবের তো এসব জানার কথাই না। তার মানে তারাও পজেসড, আর এই সব সেই শয়তানের কাজ। সবচেয়ে বিশ্রী লাগছিল সেলিমের ঘাড়ের সেই ক্ষত জায়গাটি। হাসিবের হাতে একটা ছুরি, সে দিক বিদিক ছুরি চালাচ্ছে। ইব্রাহিম ঘরে থাকা একটা ফুলদানি দিয়ে তাকে আঘাত করলো, সে অজ্ঞান হয়ে যায়। ইব্রাহিম তাদেরকে ঘরের বাইরে বের করে দিয়ে দরজা লক করে দেয়। অন্যদিকে আমরা কাজ করেই যাচ্ছি। প্রায় 1 ঘন্টা আমাদের এই আমল চলল। অবশেষে আয়েশার মুখ থেকে একটা হালকা কালো ধোঁয়া বের হয়ে এসে বোতলে ঢুকে গেল। আমি বোতলের মুখ আটকে দেই। আয়েশা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর দেরি না করে আমরা সকলেই নদীর উদ্দেশ্যে দৌড় দেই। নদীর দিকে যাওয়ার সময় মনে হচ্ছিল আমাদের পেছনে শত শত মানুষ দৌড়ে আসছে। আমরা একটা বড় মাটির কলসের মধ্যে সেই বোতল ভরে কলসটাকে নদীতে ডুবিয়ে দেই। তখন ইব্রাহিম আমাকে বলল, জুনায়েদ, কাজ এখনো শেষ হয়নি, আমাদের সেই কবরস্থানে যেতে হবে। হাতের নখ চুল মুরাদরা পুঁতে রেখেছিল ওখানে। ওই কবরবাসী কিন্তু শান্তি পাবে না। এদিক দিয়ে প্রকৃতি আমাদের সঙ্গ দিচ্ছে না, ঝড় আসবে মনে হচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর আমরা কবরটি খুঁজে পাই। দেখলাম কবরের পায়ের দিকে একটু গর্ত। ইব্রাহিম বিসমিল্লাহ বলে হাত ঢোকালো, কিন্তু সে কবর থেকে হাত বের করতে পারছে না। মনে হচ্ছে কেউ যেন কবরের ভেতর তাকে টেনে নিচ্ছে। এবার আমি এক মুঠো মাটি নিয়ে দোয়া পড়ে ফুঁ দেই, আর সেই মাটি ইব্রাহিমের হাত বরাবর মারি। এবার ইব্রাহিম হাতটি ছাড়িয়ে নিতে পারে। আমরা সেই বোতলে থাকা জিনিসগুলো পুড়িয়ে দেই, আর তারা যে 7 কবরের মাটি নিয়েছে সেই কবরবাসীদের জন্য দোয়া করি। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আমি ইব্রাহিমের দিকে তাকালাম। ইব্রাহিম, আজ আবারও সত্যের জয় হলো। আমরা দুজনেই স্বস্তির নিঃশ্বাস নেই। এবার সময় হয়েছে গাজীপুরে ফেরার। কিন্তু এখনই না, আরো কিছু কাজ বাকি আছে। আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে এসে পৌঁছাই। কিন্তু সেখানে ঘটেছে আর এক ঘটনা। সেই জিন চলে গেছে, কিন্তু যাওয়ার সময় সেলিম ও হাসিবকে সাথে করে নিয়ে গেছে। আল্লাহ আমাদের মাফ করুন। এরপর আয়েশাকে 41 দিনের কিছু আমল দিয়ে আমরা গাজীপুরে ফিরে আসি। জুনায়েদ হুজুর এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলেন। মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য তিনি আবার ফিরে গিয়েছিলেন চট্টগ্রামের সেই বাড়িতে। তো এই ছিল জুনায়েদ হুজুরের মুখ থেকে শোনা একটি সত্য ঘটনা। ওই ডায়েরিটি আমি রেখে দিয়েছি। তার প্রত্যেকটা পৃষ্ঠা আমি পড়েছি, হুবহু ব্যাখ্যা করতে পেরেছি। জুনায়েদ হুজুর নিষেধ না করলে আমি অবশ্যই ডায়েরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম। যাই হোক, কেমন লেগেছে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।